নতুন সকাল, নতুন পশ্চিমবঙ্গ, নতুন বাংলা। আর আমরা বসে আছি দাওয়াতে। সেখানে দাওয়াতে বসে আমরা যেমন আড্ডা মারি, সেই রকমই একজন আড্ডা মারার লোক। তিনি অনেকে বলেন রাজনীতি কম করেন, আড্ডা বেশি মারে। তো তার যুক্তি যে রাজনীতি আড্ডার মধ্য দিয়েই রাজনীতি উঠে আসে। পেয়েছি সিউড়ি অন্যতম বিজেপির নেতা তথা বীরভূম সাংগঠনিক জেনারেল বিজেপির সহসভাপতি বাবন দাস ওরফে দীপক দাসকে। বাবন দা, কালকে অভূতপূর্ব আপনাদের সাফল্য, জয়। তারপর আজকে সকাল, সূর্য কেমন দেখলেন? দেখুন, এ তো এক অদ্ভুত অনুভূতি। পশ্চিমবাংলা সৃষ্টি হওয়ার পর 1947-এর পর শ্যামাপ্রসাদ যে স্বপ্ন দেখে পশ্চিমবাংলা তৈরি করে গেছিল, সেই শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের হাতের তৈরি পার্টি প্রথম ক্ষমতা পেল এবং শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ করার জন্য সঠিকভাবে এগিয়ে যাবে। এটা একটা আলাদা অনুভূতি। এই অনুভূতি অন্য কোনো রাজনৈতিক দল থাকলে সে রিয়েলাইজই করতে পারতো না, কারণ তাদের কোনো রাজনৈতিক দল পশ্চিমবাংলার কেউ তৈরি করে যায়নি। তৃণমূল তো রাজনৈতিক দল নয়, তৃণমূল একটা জীবিকা। কংগ্রেস রাজনৈতিক বৃহৎ দল, কিন্তু তার সৃষ্টি পশ্চিমবাংলা থেকে হয়। আর লেফট যারা রয়েছে তারা তো মার্সেলিনা বাচ্চা চীন রাশিয়া থেকে আসে। ওই জন্য বিজেপি এমন একটি দল যেটা সৃষ্টি হয়েছিল, যার তখনকার নাম ছিল ভারতীয় জনসংঘ বা হিন্দু মহাসভা, যার সৃষ্টি হয়েছিল বাংলার মাটিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাত ধরে। সে যে স্বপ্ন দেখেছিল, বাংলা তার অগ্রাধিকার ছিল, সেই বাংলা আজকে গেরুয়াময় হলো, বাংলা সনাতনীদের কোথাও আপনারা দখলে এলো। বলতেন অঙ্গবঙ্গ কলিঙ্গ জয়, সেই ওটা হয়ে গেল অবিভক্ত বাংলা, যেটা ছিল অঙ্গভঙ্গ কুলিঙ্গ, তিনটেই জয় হয়ে গেল। তো খুব স্বাভাবিক নতুন সকাল। এবং ঠিক স্বাধীনতা পাওয়ার পর, দেশ স্বাধীনতা পাওয়ার আনন্দ আমরা পাইনি, কারণ তখন আমাদের জন্মগ্রহণ হয়নি। কিন্তু একটা নতুন স্বাধীনতার স্বাদ কিন্তু বর্তমান সমাজ, যারা স্বাধীনতার পরে জন্মেছে বা দীর্ঘ 50 বছর ধরে বাম এবং তৃণমূলের যে রাজত্ব দেখেছে, তারা কিন্তু একটা নতুন স্বাদ পেতে চলেছে। এবার ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখুন সেই স্বাদটা কতখানি মিষ্টি হয়, একদম কতখানি এটাই যে নয়। প্রত্যাশিত মানুষের আছে, সেই প্রত্যাশা থেকে নিয়ে এসছে। আচ্ছা দাদা, আপনার সঙ্গে আমার মাঝে মাঝেই আলোচনা বন্ধুত্বের খাতিরে হতো, তর্কাতর্কি হতো বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে এই রাজনৈতিক এই ভোটের সমীকরণ আলোচনা। সেক্ষেত্রে আপনি একমাত্র, যখন এখানে আমরা আড্ডা মারতাম, জোর গলায় বলতেন যে এবারে এমন একটা কিছু হচ্ছে তাতে তৃণমূল ধাপে টিকবে না। এটা কেন এত জোর দেখুন, গলায় আমি বলতেন? খুব কনফিডেন্ট ছিলাম। বিজেপি যে ডেডিকেশন অ্যান্ড ডিটারমিশন নিয়ে রাজনীতি করে, সেই ডেডিকেশন আর ডিটারমিশন কিন্তু আমি তৃণমূলের মধ্যে দেখতে পেতাম না, বা আমরা কাউন্টার পলিটিক্স করতে গিয়ে বুঝতাম সেটা ওদের ছিল না। তৃণমূল এসছিল অন্ধ সিপিএম বিরোধিতা থেকে, তৃণমূলের সৃষ্টি হয়েছিল এবং ডিএনএ এখনো কংগ্রেসের। তো স্বাভাবিক কারণে তাদের মানে ডেডিকেশন অ্যান্ড ডিটারমিনেশন এটা থাকার কথা নয়, এবং ভোট ম্যানেজমেন্ট অত্যন্ত দুর্বল। তাহলে 2024 বলছি তো ভালো বলছি রেজাল্ট। লেট মি ফিনিশ। 2024-এ ভোট হয়নি, আমি আপনাকে যেটা বলছি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে পশ্চিমবাংলার রেজাল্ট, এই রেজাল্ট অনেক আগেই পাওয়া যেত, কিন্তু হয়তো জ্ঞানেশ কুমার আসেনি। দেখুন, সঠিক সময়ে পৃথিবীতে সঠিক সঠিক মানুষ আসে, এবং সেই ইতিহাস যদি দেখেন, চৈতন্যদেবের আবির্ভাব, শ্রীকৃষ্ণের আবির্ভাব, বিভিন্ন যে হয়েছিল, তাহলে জ্ঞানেশ কুমারকে চৈতন্যদেব বলছেন? অবশ্যই সে সমাজ বিবর্তনের কাজ। আমি চৈতন্যর কথা বলছি না। যখন সমাজ সংস্কার বা সমাজের একটা বিবর্তনকে যে ক্রিয়েট করে, গণেশ কুমার একটা জিনিস দেখিয়ে দিয়ে গেল, সঠিক এবং সঠিক নিয়মে আইন মেনে নির্বাচন কি করে করতে হয়। সেই সঠিক নির্বাচন হলো, ছাপ্পা চুরি বন্ধ হয়ে গেল, তৃণমূল উড়ে গেল। সেক্ষেত্রে দাদা আপনারা যেটা পাচ্ছিলেন না সেটা কি জ্ঞানেশ কুমার করে দিয়ে না গেল? না, আমরা না পাওয়া নয়, আমরা তো প্রতিটা মানুষ শিক্ষা, একটু চিন্তাশীল মানুষ চাইবে মানুষ তার ভোটটা যেন সে দিতে পারে, সঠিক নির্বাচন যেন হয়, ছাপ্পা চুরি যেন বন্ধ হয়, এটা সকলের দাবি। সেই দাবিটা পূরণ হয়েছে, মানুষ তৃণমূল হাওয়ার মতন উড়ে গেল। আচ্ছা। না সেক্ষেত্রে দাদা আমি জেলা একদম রাজ্য স্তরে পলিটিক্সে যাচ্ছি না। আমি যদি বীরভূম জেলার ক্ষেত্রে বলি, এটা লালমাটির জেলা এবং বীরভূম জেলাকে চিরকাল কংগ্রেস ঘরানার জেলা হিসেবে পরিচিত। এখান থেকে মন্ত্রী হয়েছে, একাধিক এমএলএ বেরিয়েছে, এমপি বেরিয়েছে, তারপর বাম এসেছে। সেই বামের আমলেও বিশেষ করে সিউড়ি একটা কংগ্রেস ঘরানার রাজনীতি হয়েছে। তারপর তৃণমূল এত বছর ছিল। ওটা তারপর দেখা গেল কালকের ফলাফলে ৬-৫ হয়ে গেল। বিজেপি ৬ আর তৃণমূল ৫। এই যে ফল, এই ফলের পিছনে মূল কারিগরটা কি? দেখুন, বীরভূমে কিন্তু করাপশনটা বিভিন্ন মিনারেলস নিয়ে যেভাবে হয়েছিল, এবং সেটা কালীঘাট বা ক্যামাক্সিটের মদতেই হয়েছিল। বীরভূম একটা হচ্ছে এমন জায়গা, খনিজ পদার্থে ভরা। এখানে কয়লা আছে, এখানে বালি সাফিসিয়েন্ট, উন্নত মানের বালি, এখানে পাথর আছে, এবং এছাড়া আরো আপনার মিনারেলস রয়েছে যেগুলো এখন রেজিং করার পক্ষ সম্ভব হয়নি। আপনার এই যে খনিজ সমৃদ্ধ জেলা। সমৃদ্ধ জেলা, একে লুট হয়েছে, বীরভূমের মানুষ উপকৃত হয়নি।
বীরভূমের যে টাকা সরকার নিয়ে গেছে, সে তার একটা 10% টাকাও বীরভূমের ডেভেলপমেন্টের কাজে লাগায়নি। এই টাকা যত না লুট হয়েছে, মানে লুট যা হয়েছে সরকারের মানে গভর্নমেন্ট রেভিনিউ হিসাবে যা জমানা পড়েছে, তার চেয়ে 3 গুণ টাকা প্রাইভেট ইকোনমিতে কাজে লেগেছে। বীরভূম হচ্ছে লুণ্ঠনকারীর দেশ। সেক্ষেত্রে আপনারা কি সেখানে যেটা মনে হয়েছিল যে মোগল সাম্রাজ্যে মানে নাদির শাহের আমলে বা বাবর যেমন লুণ্ঠন করতো এবং নিয়ে চলে যেত ভারতবর্ষ থেকে, বীরভূম ঠিক সেই তদানীন্তন ভারতের পটভূমি গ্রহণ। আচ্ছা, যে আমাদের সময় জয়ের আসতো। পিছনে বীরভূমের প্রধান কারিগর কাকে বলছেন? আমাদের জয়ের পেছনে মানে আমাদের সাংগঠনিক দক্ষতা, সাংগঠনিক ক্ষমতা এবং তৃণমূলের দুটো অপশন, আমি যেটা বারবার বলেছি, তৃণমূলে অপরিসীম দুর্নীতি এবং বিশেষ করে একটা বিশেষ গোষ্ঠী সংখ্যালঘুদের গোলাম তোষণ এবং তাদের এই ক্রিমিনালাইজেশন, র্যাডিক্যালাইজেশন, এটা বীরভূমের মানুষ ভালোভাবে নেয়নি। তার ফল ওদেরকে ভুগতে হয়েছে। ওরা কোনো সিট ওরা জিতেছে যেখানটায় একটা বিশেষ গোষ্ঠীর সংখ্যাধিক্য থাকার ফলে। ওয়েট অ্যান্ড ওয়াচ করুন, 27-এর পর সেটাও কিন্তু চলে যাবে। কেন যাবে আজকে পাতা খুলছি না। আমি দাদা, এরপর আপনাকে- তাহলে আপনার পুরসভা রয়েছে, আপনি পুরসভার পুরো রাজনীতি দীর্ঘদিন যুক্ত, সিউড়ি পুরসভা দেখুন, আছে। এখানে তো পুরসভার ভোট কখনো হয়নি। তাহলে কি করবেন এরপর, কি করবেন? মানুষ যাক না, গণতান্ত্রিক রায় দেখ, তারা তো কেউ নির্বাচিত প্রতিদিন নাই। আপনার মাধ্যমে তাদেরকে ইমিডিয়েটলি এবং মানুষের রায় নেই। মানুষ যদি থাকবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হোক। যারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয় না, জোর করে ক্ষমতা দখল করে, তাদের দায় বা দায়বদ্ধতা তাদের প্রতি বর্তায় না, মন থেকে আসেও না। তো এদের স্বাভাবিক নেই, এখানেও দুর্নীতি লুট চলছে। দেখুন আপনি মাঝে মাঝে প্রেডিকশন করেন, বিভিন্ন প্রেডিকশন করেন, কখনো মিলেন কখনো মিলে না, কখনো মিলে গেলে। আমার প্রেডিকশন নিখুঁত, পলিটিক্যাল প্রেডিকশন। এক্ষেত্রে আপনাদের জেলা থেকে কজন মন্ত্রী পাচ্ছে? এখনো তো এই দেখুন, এটা খুব উচ্চ স্তরের ব্যাপার, তবে এখনো কমপ্লিট হয়নি। তবে একজন বা একাধিক পাওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক, এখন মিটিং আছে কলকাতায়, তারপর আর আমাদের সর্বভারতীয় হয় না, এই তৃণমূলের কালীঘাটের ওপরে টালির চালা ডিসিশন হোক, সঠিকভাবে চলবে। বীরভূম মানুষের প্রত্যাশা পূরণ হবে। এবার এখন বিজেপি মুখ্যমন্ত্রী কখনো প্রজেক্ট করে লড়ে না। যেই হোক, দল চলে একটা ফরমেশনে, একটা আলাদা ফর্মুলা, এর বাইরে কিছু হয় না। পৃথিবীর ভারতবর্ষে 21টা রাজ্যে বিজেপি যে সরকার চালায়, যে ফর্মুলাই চলছে, আপনার ফরেন মানি ইনভেস্টমেন্ট, শিল্পের ক্ষেত্রে বিনিয়োগ এবং যে গড় আয় বাড়ানো, বিভিন্ন যে প্রজেক্ট, হ্যাঁ, এখানে যে সোশ্যাল সেক্টরে কিছুদিন লাগবে মানুষকে বুস্ট আপ করতে, সেই সেক্টর সবটা মিলেই সময় দুর্নীতি- হবে। দুর্নীতিহীন সমাজ হোক, ঘুষবিহীন চাকরি হোক, এবং সেটা হবে অব্যর্থ মিলিয়ে থাকুক। দাদা, বাবন দা যে সকাল থেকে আপনাদেরকে কি বলছে? সারাদিন তো আলোচনা করেন রাজনীতি, পলিটিক্যাল, কি বলছে? আমরা এটাই জানি যে আজকের দিনটা যেন মনে হচ্ছে বাংলার নবজাগরণের সূচনা, একটা নেশা। কারণ আমরা সত্যি 47 সাল, আমরা দুর্ভাগা যে 47 সালে সেই আনন্দ আমরা উপভোগ করতে পারিনি। তো আজকের দিনে উপভোগটা বেশি করে করতে পারলাম, আরও বেশি অন্যান্য থেকে। কারণ গতকাল আমি 5টা থেকে প্রায় 9টা 20 পর্যন্ত, যতক্ষণ না জগন্নাথ দা আমাদের প্রিয় প্রার্থী বিধায়ক হলেন, সার্টিফিকেট নিজে হাতে না নিলেন, ততক্ষণ তার ছায়া শুনেছিলাম। তাতে একটা জিনিসই বুঝলাম যে মানুষের রায় কিভাবে গেছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের যিনি এখন এই মুহূর্তে ভারতবর্ষে যিনি টপ লেভেলে আমাদের গাইড করছেন, নরেন্দ্র দামোদর দাস মোদী, তার নাম থেকে বুঝতে পারি আমার বন্ধুবর বাবন যেটি বললো যে প্রয়োজন অনুযায়ী যে যথাযথ এই ধর্মস্বের যে আমাদের আছে, শ্লোক আছে, সেখানে মনে হয় অবতার কিন্তু এসেই যায়। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নরেন্দ্র দামোদর দাসের নামের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য কিন্তু কাজে লেগেছে এবং তিনি যেসব কথাগুলো বলে গেছেন সেগুলো ইমপ্লিমেন্ট করছেন অন্যান্য জায়গায়, অন্যান্য রাজ্যে, সেখান থেকে রাজ্যে করছেন বলে কিন্তু বারবার ফিরে আসছেন। সেই ব্যাপারটা কিন্তু আমরা শিওর এবং আমরা খুব প্রত্যয়ী, যেটা বাবন দাস বললেন, যে একদম সেই নর্মস এবং সেই রুলস মেনে আমরা যদি চলি, স্বচ্ছতা যদি আমাদের মধ্যে থাকে, এবং থাকবেই, সেটা হলে আগামী 47 সাল পর্যন্ত আবার নতুন একটা জিনিস আমরা দেখবো। সেক্ষেত্রে বাদ যাবে না। একদম না, কখনো হয় না। এবং একটা মজার ঘটনা হলো, আমরা সিউড়ির এই পঞ্চপীঠের আমরা মানুষ হয়ে আজকে লাল মাটিতে এসে নিজেদের সিউড়ি থেকে এখন পেতাম না, সেখানে আমরা পাচ্ছি এমন একজনকে, তার নাম হচ্ছে জগন্নাথ। আমরা মনে করি এটা একটা অদ্ভুত টাইপের আমাদের ভারতে যে সনাতন, তার একটা সুন্দর একটা মিল সাযুজ্যতা আছে। এবং আমরা জানি এখান থেকে যে কাজগুলো হবে, সেই কাজগুলোর মধ্যে একদম সততার সঙ্গে দৃঢ়তার সঙ্গে হবে, এটা আমরা শিওরভাবে বলতে পারি। বাবন দা আপনাদেরকে এখন কি বলছে, যে এরপর কি হবে? আমাদের সঙ্গে আলোচনা করছে, বাবন দাকে সামনে রেখে। ঘটনা হচ্ছে একটাই, যে আমাদের যা কিছু চিন্তা ভাবনা হয় উপর থেকে, যেটা নিচে আছে সেটাই
উনি আমাদের প্রতিফলিত করেন, সেগুলো কিন্তু আমরা একদম অক্ষরে অক্ষরে পালন করি এবং তার রেজাল্ট কিন্তু আমরা সবসময় জন্য একটা পজিটিভ পাই। কোনো জায়গাতে হয়তো কিছুটা নেগেটিভ হতে হতো, বাট সেটা 20%-এর বেশি নয়। এটা একটা প্লাস পয়েন্ট যে বাবনের মতো একটা প্রতিষ্ঠাতা ব্যক্তিত্ব, যে সিউড়ির মতো একটা জায়গাকে যে হাতের তালুর মতো চেনে, এমনকি জগন্নাথ দার থেকেও বেশি চেনে। আজকে জগন্নাথ দার প্রয়োজন অনুযায়ী কিন্তু ওটা সিউড়িটাকে বা সিউড়ি বিধানসভার যে জায়গাগুলো ভালো করে চেনেন, কিন্তু বাবন দাস সিউড়ির ভূমিপুত্র এবং সিউড়িকে যেভাবে চেনেন, তাতে তার চিন্তা ভাবনা কিন্তু এই যে জগন্নাথ বাবার জেতার পক্ষে কিন্তু একটা সহায়ক হয়েছে। এবং বাবনদার আমি দেখেছি যে কারোর সঙ্গে ঝুট ঝামেলা অশান্তি খুব একটা যায় না, এবং রাজনৈতিকভাবে বিরোধিতা হলেও তার সঙ্গে সম্পর্ক সুসম্পর্ক বজায় রেখে আমি নিজে দেখেছি। বাবনদা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বহু জায়গায় তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছে। সেক্ষেত্রে জগন্নাথ দা নিজে বললেন যে এখন কোথাও অশান্তি করবে না, এটা কালচার নয় বিজেপির, আমরা এটা চাই না তৃণমূলের মতো এইরকম মারপিট অশান্তি। আপনি দাদা কি কোনো কিছু কিছু দেখুন, বললে কি আমাদের কাছে মেসেজ আসছে, আমরা কিন্তু বারেবার এটা করার পক্ষে নয়, বারণ করছি। এখন মুশকিলটা কি হচ্ছে জানেন তো, আমাদের যারা কর্মী তাদেরকে আমরা বললে শুনছে, কিন্তু আমাদের কর্মীর বাইরে একটা বিশাল সংখ্যক মানুষ পড়ে রয়েছে, যেটা সাধারণ জনগণ, যারা প্রতারিত হয়েছে তৃণমূল দ্বারা। তারা তো আর আমাদের কথা মানবে না, তারা তো আমাদের দ্বারা নিয়ন্ত্রিত নয়। তাদের কাউকে চাকরি দেবো বলে টাকা নিয়ে নিয়েছে, কাউকে ঠিকাদারি দেবো বলে টাকা নিয়েছে, বা কাউকে কেউ মারধর করেছিল তৃণমূলের পদ ভাঙিয়ে। এখন সেই ক্ষোভটা যখন তারা মেটাচ্ছে, সেটা নেভার বি কন্ট্রোলড বাই আস। কারণ আমরা তারা করবো কেন? কারণ তারা তো আমাদের লোক নয়, আমাদের কর্মী নয়, সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষ যে ক্ষোভের বই প্রকাশ হচ্ছে বা গণবিক্ষোভ হচ্ছে, সেইটা কিন্তু ফেস করতে হবে টিএমসি কে। কারণ যা করাপশন বা যা অন্যান্য আরো খাবলা আছে, they will face the consequence। এখানে তো আমাদের কিছু বার্তা কি থাকবে? আমাদের বার্তা, সমাজে শান্তি থাক, আমরা ভায়োলেন্স ফ্রি সমাজ চাইছি। আজও বলছি, যারা আমাকে ফোন করেছে আমি বিভিন্নভাবে চেষ্টা করে থামিয়েছি, এবং আমরা আগামী 2-3 দিন এটা যাতে স্তব্ধ হয়ে যায়, সুন্দর এবং শান্তির বাংলায় আসার জন্য হোক। তবে 9 তারিখ শপথ হবে, তার আগে আশা করছি সবকিছু শান্ত হয়ে যাবে, এই বাংলাটা আবার শান্ত হবে। বাবনদা বললেন যে বাংলার আজকে যে সূর্য উঠেছে তা শান্তির বাংলা, এখানে অশান্তি হবে না। এবং তিনি বলছেন আমি সকাল থেকে ফোন করে বিভিন্ন জনকে সমাধান করছি, বিভিন্ন জনকে থামিয়ে রাখছি। কিন্তু বহু সংখ্যক হঠাৎ করে বিজেপি হয়ে উঠেছে, তারা গেরুয়া পতাকা ধরে বলছেন, এবং পাশাপাশি সাধারণ মানুষ, তারা যারা তৃণমূলের দ্বারা অত্যাচারিত হয়েছে, প্রতারিত হয়েছে, তারাও সেই ক্ষোভ বহিঃপ্রকাশ করছে, যেটা কন্ট্রোল করা যাচ্ছে না। ফলে সেদিকে নজর দিচ্ছেন বিজেপি নেতারা। আপনারা নজর রাখুন দা সহজ পাঠের পর্দায়। আপনাদের সহজ পাঠের পর্দায় প্রতিনিয়ত আপডেট দিচ্ছি, জেলার কি খবর হচ্ছে, রাজ্যের কি খবর হচ্ছে। আমাদের সময় দেওয়ার জন্য বাবনদাকে এবং দাদাকে অত্যন্ত ধন্যবাদ জানাই। নমস্কার। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।